চিকিৎসককে খুন ধর্ষণের তদন্তের সঙ্গে সঙ্গেই আপনারা জানেন আদালতের নির্দেশে সিবিআই তদন্ত চালাচ্ছে আরজি করের যাবতীয় দুর্নীতির। আর সেই তদন্তে নেমে গতকাল এফআইআর দায়ের করার পরই আজকে তৎপর সিবিআই। আমরা দেখতে পেলাম টানা 9 দিন সিজিওতে জিজ্ঞাসাবাদের পর সন্দীপ ঘোষের বাড়িতেই সিবিআই পৌঁছে গেল। একেবারে দুটো দিন বিভিন্ন জায়গায় এই মুহূর্তে সিবিআইয়ের জিজ্ঞাসাবাদ চলছে এই আর্থিক দুর্নীতি নিয়ে, আরজি করে আর্থিক দুর্নীতি নিয়ে যিনি প্রথম অভিযোগ সামনে এসেছিলেন আক্তার আলী, আরজি করের প্রাক্তন ডেপুটি সুপার, এই মুহূর্তে আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন। আক্তারবাবু, আপনার কাছে আসবো, একদম বিস্তারিতভাবে আপনার কাছ থেকে জানতে চাইবো যে যেভাবে আর্থিক দুর্নীতির যে অভিযোগ আপনি সামনে এনেছিলেন করেছিলেন, আসবো কিন্তু তার আগে দর্শকদের দেখাবো যে 7 সকালে আরজি কর মেডিকেলের প্রাক্তন অধ্যক্ষের বাড়িতে হানা দেয় সিবিআইয়ের আধিকারিকরা। আর্থিক দুর্নীতির অভিযোগে সন্দীপ ঘোষকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ চলে। আজ 7 সকালে কেন্দ্রীয় বাহিনী নিয়ে সন্দীপ ঘোষের বেলেঘাটার বাড়িতে পৌঁছে যায় সিবিআই। সোয়া 1 ঘন্টা পর দরজা খুললেন আরজি কর মেডিকেলের প্রাক্তন অধ্যক্ষ। দীর্ঘ অপেক্ষা করতে হলো সিবিআই আধিকারিকদের। বিস্তারিত জানাবেন আমাদের প্রতিনিধি হিন্দল দে। হিন্দল, এই মুহূর্তে কি আপডেট? একেবারেই দেখো, এখনো পর্যন্ত কিন্তু সিবিআই তদন্তকারী দলের সদস্যরা তারা কিন্তু জিজ্ঞাসাবাদের পর্ব জারি রেখেছেন। এবং শুধু তাই নয়, তোমাকে বলে রাখি, প্রথমে সিবিআইয়ের 7 জন তদন্তকারী দলের সদস্যরা তারা এসে পৌঁছন সকাল 6:45, অর্থাৎ কিনা 6:45 নাগাদ তিনি এই সন্দীপ ঘোষের এই বাড়িতে এসে পৌঁছন। কিন্তু 6:45-এ পৌঁছানোর পর দীর্ঘ 1 ঘন্টা 15 মিনিট কিন্তু রীতিমতো সিবিআই আধিকারিকদের সন্দীপ ঘোষের বাড়ির বাইরের গেটের বাইরে কিন্তু দাঁড়িয়ে থাকতে হয়। অর্থাৎ এই 1 ঘন্টা 15 মিনিট সন্দীপ ঘোষ বা তার পরিবারের সদস্যরা কি করছিলেন সেটাও কিন্তু সিবিআই তদন্তকারী দলের সদস্যরা তারা খতিয়ে দেখছেন। এই যে দরজা, সেই দরজার বাইরে তারা দাঁড়িয়েছিলেন, তারা কলিং বেল বাজান, তারা দরজা বাজান, তারা নাম ধরে ডাকেন, কিন্তু কোনো কিছুতেই কোনো রকম কোনো উত্তর পাওয়া যাচ্ছিল না। সেটা কিন্তু একেবারে ক্যামেরা ধরা পড়েছে এবং সিবিআই আধিকারিকরা সেটা স্পষ্টভাবে জানিয়েছেন। এবং শুধু তাই নয়, পরবর্তী ক্ষেত্রে সিবিআই তদন্তকারীরা তারা একটা সিদ্ধান্ত নেন যে বেলেঘাটা থানার অন্তর্গত যেহেতু এই অঞ্চল, বেলেঘাটা থানার পুলিশের সঙ্গে তারা কথোপকথন করতে থাকেন এবং তারা যেন চেষ্টা চালান আইনত যে প্রক্রিয়া রয়েছে সেই প্রক্রিয়ার মাধ্যমে তারা সন্দীপ ঘোষের বাড়িতে পুলিশকে সঙ্গে নিয়ে ঢুকবেন এবং সেই কারণে একটা দল বেলেঘাটা থানায় পর্যন্ত যায়। যখন এই প্রক্রিয়া চলছে তখন যেটা দেখা যায় যে 8:03 নাগাদ সন্দীপ ঘোষ তিনি আচমকাই এই যে দরজা, কাঠের দরজা রয়েছে, সেই কাঠের দরজা খুলে বেরিয়ে আসেন। অজয়কে বলবো সেই ছবি দেখাতে। বেরিয়ে আসার পর তিনি খানিকটা সেই দরজার সামনে দাঁড়িয়ে থাকেন এবং পরবর্তী ক্ষেত্রে খানিকটা এগিয়েছে সিবিআইয়ের তদন্তকারী দলের যে সদস্যরা ছিলেন তাদের সঙ্গে কথা বলেন এবং 8:06 নাগাদ সিবিআইয়ের তদন্তকারী দলের সদস্যদেরকে তিনি বাড়িতে প্রবেশ করার অনুমতি দেন। এই তদন্ত প্রক্রিয়া যখন চলছে তারই মাঝে সকাল 11টা নাগাদ সিবিআইয়ের আরও একজন আধিকারিক তিনি এসে পৌঁছন এবং 12:15 নাগাদ আরও 6 জন তদন্তকারী দলের সদস্য তারা কিন্তু সন্দীপ ঘোষের বাড়িতে এসে পৌঁছেছেন। এই 6 জনের মধ্যে 3 জন বেরিয়ে যান এবং কিছুক্ষণ আগে যে চিত্র দেখা গেল যে এই সন্দীপ ঘোষের বাড়িতে কিন্তু প্রিন্টার মেশিন এবং পাঞ্চিং মেশিন এই দুটো নিয়ে কিন্তু সিবিআইয়ের দুজন তারা কিন্তু ভেতরে প্রবেশ করেছেন। অবশ্যই আমাদের নজর থাকবে সেদিকে। এই মুহূর্তে তোমায় ধন্যবাদ হিন্দল। আমি আসবো আক্তার আলীর কাছে। আক্তারবাবু, আপনি প্রথম থেকে যে অভিযোগ করছেন, মানে আপনি 2007 থেকে 2023 অবধি আরজি কর মেডিকেলে ছিলেন এবং 2019-এ আপনি ডেপুটি সুপার হন, তাই তো? এবং আপনি অভিযোগ করেন 2023 সালের মার্চ মাসে, 2021 সালে দায়িত্ব পান সন্দীপ ঘোষ এবং এই সন্দীপ ঘোষের বিরুদ্ধে ভুড়ি ভুড়ি মারাত্মক অভিযোগ করেছেন। মানে ভেন্ডারদের থেকে 20% কাটমানি খাওয়া, টাকার বিনিময়ে ছাত্রদের পাশ করানো, মেডিকেল বর্জ্য নিয়ম ভেঙে বিক্রি করে দেওয়া, মারাত্মক অভিযোগ। আপনি একবার যদি বিস্তারিতভাবে বলেন, এই আপনারই করা অভিযোগের ভিত্তিতে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে হাইকোর্ট, এফআইআর দায়ের করে তদন্ত শুরু হয়েছে, একেবারে মানে আজকে দেখতেই পাচ্ছেন সিবিআইয়ের তৎপরতা। আমি প্রথমে 2022 সালে ওনার এগেনস্টে মানে ভার্বাল কমপ্লেন করি। রোগী কল্যাণ সমিতির যে চেয়ারম্যান ছিলেন ডক্টর সুদীপ্ত রায়, ওনাকে কমপ্লেন করেছিলাম এবং স্বাস্থ্য দপ্তরকেও করেছিলাম, কিন্তু কোনো অ্যাকশন হয়নি। তারপরে উনি আমাকেই বলেন যে তোমার এগেনস্টে আমি খুব কড়া অ্যাকশন নেব। তারপরে ওনাদের যে অত্যাচার করছিলেন উনি ছাত্রদের নিয়ে, আমি বলি ছাত্রদের ফেল করানো, পয়সা নিয়ে ছাত্রদেরকে অনার্স দিয়ে দেওয়া, তারপর পরীক্ষার কোশ্চেন বা উত্তর দিয়ে দেওয়া, এই অন্যায়গুলো আমি কিন্তু সহ্য করতে পারিনি। মানে তখন আপনি কি কথা বলেছিলেন প্রিন্সিপালের সঙ্গে? আমি বলেছিলাম, তখন আমি লিখিতভাবে কমপ্লেন করিনি, কিন্তু আমি বিভিন্ন জায়গায় টাইম টু টাইম বলেছিলাম
এবার তখন কোনো অ্যাকশন হয়নি। অক্টোবর 2022 সালে ছাত্ররা ওনাকে তাড়া করে। আপনি একটা যদি দেখে থাকেন ভিডিও, ছাত্ররা আন্দোলন করে। এই আন্দোলনের সময় রিভিলড হয় কি উনি ছাত্রদের পেছনে লেগেছিলেন, ছাত্রদের হ্যারাস করেছিলেন। এক্স্যাক্টলি, ছাত্রদের বাড়িতে পুলিশ পাঠিয়ে দিয়েছিলেন। তারপরে আস্তে আস্তে আমি ওনার এগেনস্টে ইনফরমেশনগুলো কালেক্ট করি। এটাতে আমাকে কিছু স্টাফ, আমার যে স্টাফ, আমি এতদিন যেহেতু ওখানে কাজ করেছি, তো কিছু স্টাফ আমাকে মদতও করেছে এবং বিভিন্ন ইনফরমেশন আমাকে দিয়েছে। সেটা মর্গ থেকে হোক, বায়োমেডিক্যাল ওয়েস্ট থেকে হোক, মানে আর্থিক দুর্নীতি যেরকম স্টোর থেকে হোক। তারপরে আমি এক একটা করে সব থেকে আগে বায়োমেডিক্যাল ওয়েস্ট নিয়ে, তো বায়োমেডিক্যাল ওয়েস্ট নিয়ে মার্চ 2023 সাল থেকে শুরু হলো। তখন রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান চেঞ্জ হলেন। যখনই চেঞ্জ হলেন তো আমি ওনাকে জানাই। আপনার কাছে আরো বিস্তারিতভাবে আসবো, কেননা আপনি যখন একের পর এক ভিজিলেন্স কমিশন থেকে স্বাস্থ্য ভবন মুখ্যমন্ত্রীর কাছেও জমা দেন, তারপর আপনাকেই সরে যেতে হয়, কমিটির দায়িত্বও দেওয়া হয় এবং তারপর আপনাকেই সরে যেতে হলো। আসবো সে বিষয় নিয়ে বিস্তারিতভাবে। কিন্তু আপনি অভিযোগ করেছিলেন আরও একজনের নামে, তিনি হলেন দেবাশিস সোম। আরজিকর মেডিকেলের ফরেন্সিক মেডিসিন বিভাগের ডেমনস্ট্রেটর দেবাশিস সোমের বাড়িতেও কেন্দ্রীয় এজেন্সি ভিজিলেন্সের কাছে আরজিকর মেডিকেলের প্রাক্তন ডেপুটি সুপার আক্তার আলী, যিনি অভিযোগ করছিলেন, তার ভিত্তিতেই তদন্ত ইতিমধ্যেই শুরু হয়েছে। তদন্ত কোন পথে জানাবে আমাদের প্রতিনিধি পার্থ প্রতিম ঘোষ। পার্থ, 7টার সময় সিবিআই গোয়েন্দারা তারা কিন্তু আসেন কেষ্টপুরে। এই যে বাড়ি রয়েছে, যে বাড়ি হচ্ছে দেবাশিস সোমের বাড়ি, এবং তিনি হচ্ছেন ফরেন্সিক মেডিসিনের ডেমনস্ট্রেটর আরজিকর হসপিটালের, এবং ওনার বাড়িতে এখনও পর্যন্ত সিবিআইয়ের গোয়েন্দারা রয়েছেন। মূলত একাধিক যে অ্যাকাউন্টস রয়েছে যে ওনার এবং ওনার পরিবারের সদস্যদের ব্যাংকের অ্যাকাউন্ট, সেই সমস্ত তথ্য খতিয়ে দেখা। এছাড়া যে প্রশ্নগুলো তোলা হয়েছিল অভিযোগপত্রে, যে অভিযোগগুলো আনা হয়েছিল, সেই অভিযোগগুলোর পরিপ্রেক্ষিতেই কিন্তু তদন্তকারীরা ওনার কাছ থেকে উত্তর জানার চেষ্টা করছেন। এবং দেখাবো বাড়ির ভেতরে সিবিআইয়ের গোয়েন্দারা রয়েছেন এবং বাড়ির চারপাশে একেবারে কেন্দ্রীয় বাহিনী তারা নিরাপত্তার দায়িত্বে রয়েছে। সকাল 7:30টার সময় এসে পৌঁছায় সিবিআইয়ের অ্যান্টি কারাপশন ব্রাঞ্চের আধিকারিকরা। এখনও পর্যন্ত ওনার বাড়িতে সেই জিজ্ঞাসাবাদের যে প্রক্রিয়াটা সেটা কিন্তু চালানো হচ্ছে। পাপিয়া, একদমই, তুমি আমাদের সঙ্গে থাকো পার্থ, আবারও তোমার কাছ থেকে আপডেট নিতে থাকবো। এই দেবাশিস সোমের বিরুদ্ধে আপনার ঠিক কি অভিযোগ, একদম স্পেসিফিক্যালি জানতে চাইছি আপনাকে। ডক্টর দেবাশিস সোম মানে সরকার থেকে মাইনে নিতেন কিন্তু কাজ করতেন ডক্টর সন্দীপ ঘোষ হয়ে। উনি দুভাবে টাকা কালেকশন করতেন। একটা ছাত্রদেরকে, ওনার নিজের সাবজেক্ট ছিল এফএমটি, সেখানে ফেল করানো। এবার এই যে ছাত্রদের কাছ থেকে টাকা কালেকশন করা, ওই নেটওয়ার্কে উনিও ছিলেন। প্লাস এই যে বডি, এই যে ধরুন বডি যেগুলো পোস্টমর্টম হয়, এবার প্রত্যেকটা বডি যখন বডি ঢুকতো, নেগোশিয়েট করে একটা প্যাকেজ ঠিক হতো। 20,000 টাকা, 15,000 টাকা, এরা সব যারা আগে বডি ছেড়ে দেওয়া হয়। এরকমও হয়েছে পিএম রিপোর্ট টাকা নিয়ে ম্যানিপুলেশনও উনি করেছেন। এইটা ওখানকার যে পুরানো একজন স্টাফ, সে আমাকে তারক চ্যাটার্জি নাম, উনি বলেছিলেন। এবার ওখানকার একটা ডোম মনোজ মল্লিক, সে জানিয়েছিল কি উনি ফ্রেশ বডি ওয়ার্কশপে দেওয়া হয় পিএমের আগে। সেটা মিডিয়াতেও এসেছিল, এটা নিয়ে আমি কমপ্লেনও করেছিলাম। এবার এটা হিউম্যান রাইট কমিশন তদন্ত করেছিল। এবার এই যে মর্গে ম্যানিপুলেট করা পিএম রিপোর্ট, এই যে বডি ঢুকলো, এবার প্যাকেজ, অনেক সময় কুলিং চেম্বার হয় আমাদের ওখানে, 48 চেম্বার আছে মর্গে। এবার বডি অনেক সময় দূরে যাদের বাড়ি, সে বডি রাখতে হয়, কারণ আজকে দিন রেখে দিন কালকে নেব, সেটার জন্য একটা চার্জেস করা হতো। সেটা র্যাকেটে ডক্টর দেবাশিস সোমু ছিলেন। এবার এটার একটা অংশ প্রিন্সিপাল ডক্টর সন্দীপ ঘোষকে যেত। উনি এমন প্রিভিলেজ এনজয় করতেন কি উনি ফরেন্সিক মেডিসিনে পোস্টিং হয়, ওনাকে চেম্বার, উনি ডেমনস্ট্রেটর, প্রফেসর না, হেড অফ দি ডিপার্টমেন্ট না, প্ল্যাটিনাম জুবলি বিল্ডিংয়ে যেখানে প্রিন্সিপাল, ডিন বা অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসাররা বসে, সেখানে ওনাকে একটা এয়ার কন্ডিশন ঘর দেওয়া হয়। ওখানে এখনও ওনার চেম্বার, এবং ওখানে বিভিন্ন রকম ওনাকে প্রিভিলেজ দেওয়া হয়। প্লাস ওনাকে আরও অনেক কিছু, মানে যেরকম ইভেন যেমন কাউন্সিলিং, ইউজি কাউন্সিলিং এর সে বিল। কিন্তু আপনি তো এটা মারাত্মক অভিযোগ করছেন যে পিএম রিপোর্ট, পোস্টমর্টেম রিপোর্ট ম্যানিপুলেট করতেন এই দেবাশিস সোম, টাকা নিয়ে করতেন। এটা উইটনেস আছে, আপনি ওনাকে ক্রস প্রশ্ন করতে পারেন। ওখানকার ইউডিসি ছিলেন একটা ক্লার্ক, যাদের মাধ্যমে পেপারসগুলো রেডি হতো। পিএম রিপোর্ট যিনি ডিসপ্যাচ করতেন তারক চ্যাটার্জি। এবার ওনার কাছ থেকেই আমি এই তথ্যগুলো পেলাম, আমি নিজে গিয়ে। এবার মুশকিলটা হয় কি, কমপ্লেন করা হয়েছিল অনেক দিন আগে,
এবার যখন আমি কমপ্লেন করি নিশ্চয়ই আমার কমপ্লেনে কিছু গ্রাউন্ড ছিল, কিছু জাস্টিফিকেশন ছিল, আমি তথ্যগুলো দিয়েছিলাম। দিনের পর দিন পেশেন্ট সাফার করেছে, পার্টি সাফার করেছে, ছাত্ররা সাফার করেছে, কিন্তু কেউ খুঁটিয়ে দেখেনি। একটা গরিব ঘরের ছাত্র অনার্স পাচ্ছে না, স্কলারশিপ পাচ্ছে না, ডিস্টিংশন পাচ্ছে না, যে টাকা দিচ্ছে সে পেয়ে যাচ্ছে। এটা কীরকম একটা ব্যাপার হলো? আমরা মানে বাচ্চাদের মানুষ করি এত কষ্ট করে, এই এক্সপেকটেশন নিয়ে কি আমার ছেলে আপনি দেবাশিস সোমের ভূমিকার কথা বলছিলেন যে কিভাবে তিনি বারবার প্রিন্সিপালকে ফোন করেছেন, এই ঘটনার আবহেও আপনার সঙ্গে কথা হচ্ছিল কিছুক্ষণ আগে। আমি দেখেছি ডক্টর দেবাশিস সোমের অনেকদিন আগে ট্রান্সফার হয়ে গেছে। এবার ওনার এখন পোস্টিং হচ্ছে ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড, কিন্তু এখন উনি আরজি করে কি করছেন? এবার আরজি করে তো উনি ট্রেসপাসার, এখন তো কেউ নয় আরজি কর। এবার এটা দেখা গেছে এবং এটা একটা নিউজ চ্যানেল স্টিং অপারেশনেও দেখিয়েছে, এবিপি দেখিয়েছে কি উনি ডক্টর দেবাশিস সোম নিজে কনফেস করেছেন কি 9 তারিখে দিন প্রিন্সিপাল ডক্টর সন্দীপ ঘোষ একাধিকবার ওনাকে ফোন করেছে এবং উনি সেটা টাইমও জানিয়েছেন কি এই সময় উনি ফোন করেছেন সকাল থেকে নিয়ে সন্ধেবেলা অবধি। তো এখানে ওনার কি রোল ছিল? এমন তো নয় কি এটার পেছনে কোনো রহস্য আছে। যেহেতু উনি ফরেন্সিক মেডিসিনের লোক, কিছু উনি তথ্য লোটপাট করেছেন বা ভ্যানিশ করে দিয়েছেন, এভিডেন্স ট্যাম্পার করেছেন, তা আমার মনে হয় এই জায়গাটা একটু খুঁটিয়ে দেখা দরকার। অর্থাৎ আপনি মনে করছেন যে এই চিকিৎসক ধর্ষণ খুনের ঘটনায় দেবাশিস সোমের ভূমিকা খতিয়ে দেখা উচিত? নিশ্চয়ই দেখা উচিত। প্রথমে প্রশ্নটা হলো উনি মর্গে কি করছিলেন সেই সময় যখন উনি কেউ না, তো উনি ওখানে প্রেজেন্ট ছিলেন কেন? এটা একটা প্রশ্ন উঠছে। এবার উনি প্রিন্সিপাল বারবার ওনাকে উনি প্রিন্সিপাল এইচওডিকে ফোন করতে পারে, যারা আরজি করে পোস্টেড, ইনি তো এখন আরজি করে নয়। এবার ইনি ওখানেই বা দীর্ঘদিন আরজি কর যাচ্ছেন, কিভাবে যাচ্ছেন, কিভাবে ডিউটি করছেন? আমার তো এটা আমার যেরকম ডিটেলমেন্ট, আমি 6 মাস হেলথ রিক্রুটমেন্ট বোর্ডে ছিলাম, তার মধ্যে তো আমি আরজি করে কোনোদিন যাইনি। একদম, মানে আপনি যে অভিযোগ করেছেন সেটা আরো মারাত্মক, যে ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডে যিনি এখন রয়েছেন দেবাশিস সোম, সেই দেবাশিস সোম ঘটনার দিন এবং তারপর থেকে বারবার তার ফোন যায় সন্দীপ ঘোষের কাছে। কেন তিনি আরজি করে বারবার গিয়েছিলেন বা ফোন করেছিলেন এবং এই ঘটনার সঙ্গে তার কোনো যোগ নেই তো, কোনো ভূমিকা নেই তো? একেবারে প্রশ্ন তুলে দিয়েছেন আক্তার আলী। আরজিকর মেডিকেলে আর্থিক দুর্নীতির তদন্তে সিবিআই গতকাল এফআইআর দায়ের করার পরই আজকে একেবারে তৎপরতা সিবিআই আধিকারিকদের, আপনারা দেখতেই পাচ্ছেন বিভিন্ন জায়গায় তদন্তের জন্য পৌঁছে গিয়েছেন সিবিআই আধিকারিকরা। যার অভিযোগের ভিত্তিতে সিবিআই এর এই তদন্ত, আক্তার আলী তিনি এই মুহূর্তে আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন, তার সঙ্গে কথা বলছি। আক্তারবাবু, রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান যখন ছিলেন তখন তাকে আপনি এই অভিযোগটা জানিয়েছিলেন? মানে চলে যাওয়ার পর যখন যে নতুন চেয়ারম্যান এসেছিলেন তাকে জানিয়েছিলেন অভিযোগ? চেয়ারম্যান তখন ডক্টর শান্তনু সেন হয়েছিলেন, ওনাকে জানিয়েছিলাম। এবার উনি তখন এই জিনিসগুলো খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে শুরু করলেন। এবার উনি তদন্ত কমিটি করেছিলেন, সেই কমিটিতে ডক্টর অনিরুদ্ধ রায় চেয়ারম্যান ছিলেন, ডক্টর সুব্রত দাশগুপ্ত মেম্বার, আমি কনভেনার ছিলাম। আমরা জমা দিলাম। এবার আমি তো মার্চ মাসে, তারপরে আমার ট্রান্সফার হয়ে গেল। উনি থাকাকালীন ডক্টর সন্দীপ ঘোষের এগেনস্টে ইনকোয়ারি হয় এবং মে মাসে ওনাকে ট্রান্সফার করা হয়। কিন্তু খুবই আনফর্চুনেট, 48 ঘন্টার মধ্যে সে ট্রান্সফার অর্ডার রিভোক হয়। তারপরে ডক্টর সেনকেও সরিয়ে আবার ডক্টর সুদীপ্ত রায়। তো আমার প্রশ্ন হচ্ছে, ওয়াই আরজি কর? ঠিক আছে, অনেকগুলো মেডিকেল কলেজ আছে, তো ডক্টর সুদীপ্ত রায়ের সফট কর্নার আরজি কর কেন? বারবার ওনাকে আরজি কর, আর এই ডক্টর সন্দীপ ঘোষকে বারবার আরজি করে কেন? মেডিকেল কলেজ আছে, সাগর দত্ত আছে, অনেক জায়গা। তার মানে ওখানে একটা ঘুঘুর বাসা দীর্ঘদিন ধরে ছিল, একটা নেক্সাস চলতো এবং ওখান থেকে ওদের প্রচুর টাকা কালেকশন হতো, যার জন্য ওরা আরজি করে বাইরে আর কোথাও বারবার দুবার ওরা ট্রান্সফার হয়েছে। না, রোগী কল্যাণ সমিতির নতুন চেয়ারম্যানকে যখন আপনি জানালেন তখন কি ব্যবস্থা হয়েছিল? উনি একটা কমিটি করে দিলেন এবং উনি সব ব্যাপারগুলো দেখতে শুরু করলেন। কিন্তু কিছুদিন পরে ওনাকেও সরিয়ে দিল। আবার সেই পুরানো রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান চলে আসেন। উনি আবার ডক্টর সন্দীপ ঘোষকে দুবার ট্রান্সফার হলো। সেপ্টেম্বর মাসেও ট্রান্সফার হয়েছিল, তারপরে আবার ডক্টর সন্দীপ ঘোষকে ফিরিয়ে আনেন। তো আলটিমেটলি কিছু হয়নি। আমি দীর্ঘদিন ধরে, মানে 1 বছরে আমি বহু দপ্তর ঘুরেছি, বহু জায়গায় গিয়েছি। আমি মুখ্যমন্ত্রীর অফিসেও গিয়েছিলাম, ওনার বাড়িতে কালীঘাটে। ওনার ওএসডির সঙ্গে দেখা করলাম। উনি বললেন কি, কালীঘাটে আমরা তো রিসিভ দিই না, তবে আপনি দিয়ে যান চিঠি, আমি আপনাকে ইনফর্ম করব। আমি ওনাকে সব বুঝিয়ে দিয়েছিলাম। হয়তো আমার চিঠি মুখ্যমন্ত্রী অবধি পৌঁছয়নি, এটাও হতে পারে আমার অভিযোগ যেটা আমি করেছিলাম। কিন্তু আমি সব জায়গায় জানিয়েছি।
এবং শুধু না, আমি তখন থেকে আজ অব্দি লড়ে যাচ্ছি। হ্যাঁ, মানে যাবতীয় মানে এত ভুড়ি ভুড়ি অভিযোগ করছেন আপনি সন্দীপ ঘোষের বিরুদ্ধে। এই অভিযোগগুলো সত্যি মানে আপনি বলছেন সামনে এনেছেন, কিন্তু তারপরে এতদিন পর সিবিআই তদন্ত হলো এবং সেটা আদালতের নির্দেশে। আপনি আমাদের সঙ্গে থাকুন, আসবো আপনার কাছে। কিন্তু যে কথা বলছিলাম যে আরজিকর মেডিকেলে আর্থিক দুর্নীতির তদন্তে সিবিআই তৎপরতা, হাওড়ার সাঁকড়াইলের হাটগাছায় হাসপাতালের সাপ্লায়ার বিপ্লব সিংহ, তার বাড়িতেও কেন্দ্রীয় এজেন্সির আধিকারিকরা পৌঁছে গিয়েছেন। এই অভিযোগও করেছিলেন আক্তার আলী। আমরা এই মুহূর্তে সরাসরি কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অনির্বাণ বিশ্বাস। অনির্বাণ, জানাও আমাদের যে এই যে অভিযোগ ওঠে সন্দীপ ঘোষের জমানায় বারবার টেন্ডার পাইয়ে দেওয়া হতো এই বিপ্লবের সংস্থাকে। দেখো, একদমই পাপিয়া, আমরা সেরকমটাই কিন্তু জানতে পারছি সিবিআই সূত্রে, এবং 7 ঘন্টারও বেশি সময় হয়ে গিয়েছে সিবিআই আধিকারিকরা এই যে বিপ্লব সিংহ তার বাড়িতে কিন্তু রয়েছেন, এবং বাড়ির ভেতরে কিছুক্ষণ আগেই আরও 3 জন সিবিআই আধিকারিক তারা ভেতরে ঢুকলেন, এবং তাদের হাতে বেশ একটি লাল রঙের ব্যাগ ছিল এবং তার সঙ্গে কালো রঙের ব্যাগ ছিল, যেটা মনে করা হচ্ছে যে হয়তো এই বাড়ি থেকে বেশ কিছু জিনিস সিজার করতে পারেন এই সিবিআই আধিকারিকরা, এবং সেই সিজার লিস্ট বানানোর কাজ কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে। তুমি দেখতে পাচ্ছ যে কেন্দ্রীয় বাহিনীর কড়া নিরাপত্তায় এখানে কিন্তু সিবিআই আধিকারিকরা তারা তল্লাশি অভিযান এবং পাশাপাশি জিজ্ঞাসাবাদ পর্ব চালাচ্ছে। যে অভিযোগটা বারে বারে উঠে এসেছিল যে এই যে বিপ্লব সিংহ, এবং শুধু তাই নয়, বিপ্লব সিংহের সঙ্গে এর পিছনে আরও একটা বড় কয়েকজনের সদস্য রয়েছেন, যারা কিন্তু মূলত বিভিন্ন মেডিকেল কলেজে তারা কিন্তু মেডিকেল সাপ্লাই করে থাকে, বিভিন্ন মেডিকেল ইকুইপমেন্ট থেকে শুরু করে বিভিন্ন মেডিকেল কিটস। সেই সমস্ত বিষয়ে কিন্তু সন্দীপ ঘোষের একটা জড়িত থাকার বিষয় কিন্তু সামনে আসছে, কারণ টেন্ডার পাওয়ার ক্ষেত্রে কিন্তু সন্দীপ ঘোষ সহযোগিতা করেছিল, এমনটা কিন্তু প্রাথমিকভাবে মনে করছে সিবিআই আধিকারিকরা। এখন দেখার সেই সংক্রান্ত কী কী তথ্য সিবিআই হাতে পেল, কারণ দীর্ঘ 7 ঘন্টা ধরে কিন্তু এই বিপ্লব সিংহের বাড়ির ভেতর তারা রয়েছেন, এবং তার যে কোম্পানি রয়েছে মা তারা ট্রেডার্স, সেই মা তারা ট্রেডার্সকে সামনে রেখেই কিন্তু যাবতীয় কাজ ঘটানো হয়েছে, এমনটাই কিন্তু সিবিআই জানতে পেরেছে ইতিমধ্যে। স্বাভাবিকভাবে তারা কিন্তু খতিয়ে দেখছে যে কী উপায় টেন্ডার পাওয়া হয়েছিল, বারবার কেন একই সংস্থা টেন্ডার পেয়েছে, সেই টেন্ডার পাওয়ার ক্ষেত্রে কোনো ব্যক্তিকে কোনো আর্থিক সহায়তা ঘুরপথে দেওয়া হয়েছিল কিনা, এই সমস্ত বিষয়ে তারা খতিয়ে দেখছেন। যেমনটা আমরা জানতে পারছি যে সিবিআই আধিকারিকরা কিন্তু ইতিমধ্যে বিপ্লব ঘোষের ব্যাংক স্টেটমেন্ট থেকে শুরু করে ব্যাংকের যাবতীয় নথি সেগুলো কিন্তু তারা খোঁজখবর শুরু করেছেন, যে এর পাশাপাশি কখনো কোনো ট্রানজ্যাকশন হয়েছিল কিনা বা কার মাধ্যমে সন্দীপ ঘোষের সাথে এই কোম্পানির যোগাযোগ হলো, এই সমস্ত বিষয় কিন্তু তারা খুঁটিয়ে খুঁটিয়ে জিজ্ঞাসাবাদ করছেন, এবং তার সিজারের প্রক্রিয়া কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে। পাপিয়া, একদমই অনির্বাণ, মানে সন্দীপ ঘোষের জমানায় বারবার টেন্ডার পাইয়ে দেওয়া হতো বিপ্লবের সংস্থাকে, যে অভিযোগ করছেন আক্তার আলী। আক্তার বাবু, আপনার কাছে আরো এই বিষয়ে আসবো যে স্টল বন্টন নিয়েও আপনি অভিযোগ করেছেন, কিভাবে পাইয়ে দেওয়া হতো। আরজিকর কাণ্ডের প্রতিবাদে আজও পথে নাগরিক সমাজ। মৌলালির রামলীলা ময়দান থেকে মিছিল এই মুহূর্তে ধর্মতলার পথে। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শিবাশিস মৌলিক। শিবাশিস, প্রতিবাদে সরব নাগরিক সমাজ, দেখাও সেই ছবি। একদমই তাই পাপিয়া, প্রথমেই বলে রাখি 14ই আগস্ট রাত দখল, অধিকার দখল বা রিক্লেম দ্য নাইট, রিক্লেম দ্য রাইট যে মঞ্চ গঠন করা হয়েছিল, সেই মঞ্চে দ্বিতীয় কর্মসূচি হিসেবে আজকের এই নাগরিক সমাজের জনরোষ মিছিল। যেহেতু আরজিকরের সুবিচারের দেরি হচ্ছে, তাই জনগণের রোষ বাড়ছে এমনটাই দাবি করা হয়েছে, এবং আয়োজকদের পক্ষ থেকে রামলীলা উদ্যান থেকে আজকে ওয়াই চ্যানেল পর্যন্ত এই মিছিল নিয়ে যাওয়া হচ্ছে। আমি কথা বলার চেষ্টা করব যারা আয়োজনের দায়িত্বে রয়েছেন, এই মিছিলের ডাক যারা দিয়েছেন তাদের সঙ্গে। শতাব্দী, প্রথমে আপনার থেকে জানতে চাইবো যে আজকের যে মিছিল, জনরোষ মিছিল, ক্ষোভ বাড়ছে বিচারের অপেক্ষায়? আমরা এই ক্ষোভকে ছিটিয়ে যেতে দিতে চাইছি না। শহরে নানা প্রান্তে মিছিল হচ্ছে, আমরা তা সত্ত্বেও মিছিলের ধারাবাহিকতা বজায় রেখেছি। এটা আমাদের দ্বিতীয় নয়, তৃতীয় কর্মসূচি, কিন্তু দ্বিতীয় মিছিল। নানা জায়গায় মিছিল করে করে মানুষ ক্লান্ত হয়ে পড়ছে নয়তো, কিন্তু এই ক্লান্তি কোনোভাবে আসতে দেওয়া যাবে না, তাহলে ন্যায় বিচার পেতে আরও দেরি হবে। আমরা মুখ্যমন্ত্রীর কাছে কিছু জবাবদিহি চাইছি, 3 দফা জবাব, কিন্তু আমাদের প্রশ্ন সিবিআইয়ের কাছেও আছে যে তারা কেন দেরি করছে না। তো সিট হোক বা সিবিআই, কাউকেই দেখছি না আমরা যে তারা ধর্ষিতার বিচারের ক্ষেত্রে তারা মনোযোগী হচ্ছেন না, এবং সেই কারণে জনরোষ বাড়ছে বলছেন আয়োজকরা। এবং যে ছবি দেখাবো, একেবারে মহিলারা, প্রান্তিক যৌনতার মানুষরা, রূপান্তরকামীরা সকলে দিনে রাতে বেরোনোর সমান অধিকার নিয়ে তারা যে পথে নেমেছেন, এবং শাসক বদল নয়, সমাজ বদলের লড়াই, সেই বার্তা দিতে দফা 1 দাবি 1 মুখ্যমন্ত্রীর পদত্যাগ নয়, তারা দাবি 3, দফা 3, মুখ্যমন্ত্রীর জবাব দিন,
এইভাবে তারা আজকে পথে নেমেছেন এবং নাগরিকদের বিভিন্ন দাবি তারা তুলে ধরতে চাইছেন। আমি অনুরাগ মৈত্রীর কাছে যাব। দীর্ঘদিন ধরে আপনারা লিঙ্গ বৈষম্যের বিরুদ্ধে লড়াই করছেন, আজকে এই যে দাবি 3 দফা 3 মুখ্যমন্ত্রী জবাব দিন, আপনাদের দাবি 3টে মূল দাবি। মহিলা, রূপান্তরকামী নারী, প্রান্তিক যৌনতার মানুষরা দিনে রাতে আটমোস্ট ডিগ্নিটি যথেষ্ট সম্মানের সাথে যাতে দিনে রাতে কর্মক্ষেত্রে সিকিউরিটি সরকার এনশিওর করতে পারে, সিন্ডিকেট রাজ বন্ধ হোক এবং অবিলম্বে যারা খুন করেছে, ধর্ষণ করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। নো লিনিয়েন্সি শুড বি অ্যালাউড। কথা বলছিলাম অনুরাগ মৈত্রীর সঙ্গে এবং এই যে মিছিল, এই মিছিল থেকে তারা একেবারে শিবাশিস, এইভাবেই নাগরিক সমাজ আবারও দ্বিতীয়বার পথে, এবং শুধু তারাই নন, দিকে দিকে সর্বস্তরে প্রতিবাদ মিছিল। চিকিৎসক ধর্ষণ খুনের তদন্তের বিচার চাই, প্রকৃত দোষীদের খুঁজে বার করুক সিবিআই, উই ওয়ান্ট জাস্টিস, এভাবেই পথে নেমেছেন মানুষজন। ধন্যবাদ তোমার। আর যে কথা বলছিলাম, চিকিৎসককে ধর্ষণ খুনের তদন্তের পাশাপাশি আরজি করে যাবতীয় দুর্নীতির যে অভিযোগ সামনে এনেছেন আক্তার আলী, তার অভিযোগের ভিত্তিতে আপনারা জানেন ইতিমধ্যেই আদালতের নির্দেশে সিবিআই তদন্ত, এবং সেই সিবিআই তদন্তের পর এফআইআর দায়ের করেছে সিবিআই, এবং তারপর দিকে দিকে আজকে তাদের তৎপরতা, বিভিন্ন জায়গায় আজকে পৌঁছে যান সিবিআইয়ের আধিকারিকরা। আপনাদের সামনে রেখেছি আরজিকর মেডিকেলে ব্যাপক আর্থিক দুর্নীতির অভিযোগে লাগাতার সিজিওতে 9 দিন জিজ্ঞাসাবাদের পর সন্দীপ ঘোষের বাড়িতে সিবিআই, আরজিকরের মেডিকেল প্রাক্তন সুপারের বাড়িতেও সিবিআই আধিকারিকরা। আক্তার আলী স্টল বন্টনে দুর্নীতির অভিযোগ নিয়ে সিবিআই অভিযান চালাচ্ছে টালার ফ্ল্যাটে। চন্দন লৌহ নামে এক ব্যক্তির ফ্ল্যাটে সিবিআই অভিযান চালাচ্ছে এবং তারা সকাল 7টায় পৌঁছে গিয়েছে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুদীপ্ত আচার্য। সুদীপ্ত, তার মানে এখন 8.5 ঘন্টা হয়ে গিয়েছে, এখনো সিবিআই আধিকারিকরা জিজ্ঞাসাবাদ চালাচ্ছেন। কি তথ্য বেরিয়ে এলো এখনো পর্যন্ত? একদমই, দুর্নীতির যে তদন্ত গতকাল থেকে সিবিআই দায়িত্বভার নিয়েছে, সেই তদন্তে আজকে থেকে যে ম্যারাথন বিভিন্ন জায়গায় সিবিআই আধিকারিকরা পৌঁছে গেছেন, বিভিন্ন জায়গায় তারা তল্লাশি চালাচ্ছেন, তারই অঙ্গ হিসাবে আজকে টালা সাব পোস্ট অফিসের পাশে আমরা যেটা দেখতে পাচ্ছি, বিধায়ক অতীন ঘোষের জনসংযোগ কার্যালয়, সেই বিল্ডিংটা আশীর্বাদ ভবন, তার 4 তলায় জনৈক চন্দন লোহ তার ফ্ল্যাট রয়েছে, এবং সেখানে আজকে 7টার সময় পৌঁছে যান সিবিআইয়ের 4 জন আধিকারিক, এবং তারা কিন্তু তারপর থেকে ম্যারাথন তল্লাশি চালাচ্ছেন। আমরা কিছুক্ষণ আগে দেখলাম যে ফ্ল্যাটে তল্লাশি চালাচ্ছিল আশীর্বাদ ফ্ল্যাট, যেখানে চন্দন লোহ থাকেন, ঠিক তার পাশে আর একটি ফ্ল্যাট রয়েছে, সেই ফ্ল্যাটে কিন্তু চন্দন লোহকে নিয়ে এসছেন সিবিআই আধিকারিকরা, এবং এখন এই যে ফ্ল্যাটটা রয়েছে, নির্মীয়মান ফ্ল্যাট রয়েছে, সেই ফ্ল্যাটে কিন্তু তল্লাশি চালানো হচ্ছে, কথাবার্তা বলা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি কেন্দ্রীয় বাহিনীর জওয়ান যারা রয়েছেন তারা কিন্তু নিরাপত্তার জন্য দায়িত্বে রয়েছেন, এবং যেটা আমরা জানতে পারছি যে আক্তার আলী আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের ডেপুটি সুপার নন মেডিকেল, তিনি যে অভিযোগ করেছিলেন এবং অভিযোগের পরিপ্রেক্ষিতে সিবিআই যে তদন্ত শুরু করেছেন বিভিন্ন দুর্নীতি, তার মধ্যে স্টল বন্টনের দুর্নীতি নিয়ে তুমি যে কথা বলছিলে যে আক্তার আলীর অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু করেছে সিবিআই আদালতের নির্দেশে, তুমি আমাদের সঙ্গে থাকো। আক্তার আলী আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন। আরজিকর হাসপাতালের মধ্যে এই চন্দন লোহ একটি কফি স্টল দিয়েছিলেন, এবং এই স্টলের মালিকানা তার স্ত্রীর নামে আপনি অভিযোগ করেছিলেন। হ্যাঁ, এই অভিযোগ? ডক্টর ইনি হচ্ছেন একজন আমাদের মানে ডক্টর সুদীপ্ত রায়, যিনি আরকেএস চেয়ারম্যান, তার লোক। এবার এর কোনো ডকুমেন্ট ছিল না, উইদাউট এনি ডকুমেন্ট ইমপ্রপার ওয়েতে এনাকে টেন্ডারটা মানে ওই স্টলটা দিয়ে দেওয়া হয়। এবার ওই স্টলটা যেটা দেওয়া হয়, পাইয়ে দেওয়ার ব্যবস্থা করেন কিভাবে? বেআইনিভাবে ও বেআইনিভাবে। এবার সেটা নিয়ে আমি অবজেকশনও করেছিলাম, ওর একাধিক পেপার ছিল না, তাতে প্রিন্সিপাল আমাকেই উল্টে শোকেস করে নিজের পিঠ বাঁচাবার জন্য যখন আমি কমপ্লেন করলাম, তো আমাকেই উল্টে শোকেস করলেন তখন, যখন আমি আরজি করে নেই। 4 মাস আমি আরজিকর থেকে চলে গেছি, তো উনি একটা ব্যাকডেটেড একটা পেপার রেডি করার জন্যে। এবার এইটাতে আমার অবজেকশন কেন ছিল, এটা খুব বিজি জায়গা, গাইনি বাড়ির একদম উল্টো দিকে, যেখানে স্পেস ক্রাঞ্চ আছে, অন্যদিকে ট্রমা কেয়ার সেন্টার। আমাদের আরজিকরে স্পেস ক্রাঞ্চ আছে, জায়গা নেই, কিন্তু উনি প্রত্যেকটা জায়গা একটা স্টল, কিওস্ক, কফি শপ এইভাবে দিয়ে সরকারি অ্যাসেট দিতে গেলে গভর্নমেন্ট ডিপার্টমেন্টের পারমিশন লাগে, পারমিশন ছাড়া হয় না, প্রপার টেন্ডার বেরোয়। কিন্তু এই যে এক হাত থেকে টাকা নিলাম, অন্য হাত থেকে লোককে দিয়ে দিলাম রাতারাতি 1 সপ্তাহের মধ্যে। এবার আমার খুব অবাক হচ্ছে কি এটার উদ্বোধনে মানে আমাদের রুলিং পার্টির বিধায়ক উনি এসে উদ্বোধন করেন। এবার এটা পুরোপুরি এই স্টলটা বেআইনি। এবার উনি ওনার মিসেসের নামে
এটা করলেন। এই ধরনের এটা একটা নয়, আরও আরজি করে আছে, আপনি হিসাব করলে অনেকগুলো আছে যেগুলো একদম প্রাইম লোকেশনে, কলেজ বিল্ডিং আছে, সেখানে একাডেমিক অ্যাক্টিভিটিসের জন্য স্পেস নেই, সেখানে একটা বড় বড় ক্যাফে করে দেওয়া হচ্ছে। সেটা কেন? ডক্টর সন্দীপ ঘোষের টাকার জন্যে, ওনার মাফিয়ারা চালাবার জন্য উনি বিভিন্ন রকম দুর্নীতি করে কলেজের পুরো ইমেজ নষ্ট করে দিয়েছেন। একদমই, মানে আপনি একের পর এক আরো মারাত্মক অভিযোগ সামনে আসছেন, মানে যেভাবে স্টলগুলো হতো, পাইয়ে দেয়া হতো, আপনি বলছেন যে সেই টেন্ডারের ক্ষেত্রে হোয়াইট ইঙ্ক মেরে নাম পর্যন্ত পাল্টে দেয়া হতো, দাম পর্যন্ত পাল্টে দেয়া হতো। একদম ঠিক। এটা নিয়ে সেক্ষেত্রে এই যে সিবিআই তৎপরতা, কি সম্ভাবনা দেখছেন? আপনার কাছে আসবো, কিন্তু তার আগে আমি আপনাদের সামনে এই মুহূর্তে রাখবো যে আজ এন্টালিতে সঞ্জয়ের ফ্ল্যাটে হানা দিয়েছে সিবিআই আরজিকর মেডিকেলের প্রাক্তন সুপারকে নিয়ে। ইতিমধ্যেই ট্যাংরার বাড়িতে পৌঁছে গেছেন সিবিআই আধিকারিকরা। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ব্রতদীপ ভট্টাচার্য। ব্রতদীপ, জানাও আমাদের, এখনো পর্যন্ত সিবিআই কোনো সূত্র পেয়েছে কি? দেখো, আজকে সকাল 7:45 নাগাদ এন্টালিতে যে অভিজাত আবাসনে সঞ্জয় বশিষ্ঠের একটি ফ্ল্যাট রয়েছে, সেখানে গিয়েছিলেন সিবিআইয়ের আধিকারিকরা এবং সেখানে সঞ্জয় বশিষ্ঠ সপরিবারে সেখানে ছিলেন। প্রায় 6 ঘন্টা সেখানে জিজ্ঞাসাবাদ এবং তল্লাশি অভিযান চালানোর পর সঞ্জয় বশিষ্ঠ এবং তার পরিবারের লোকেদের সঙ্গে নিয়ে সিবিআইয়ের আধিকারিকরা সেখান থেকে বেরোন এবং সেখান থেকে তার নতুন ঠিকানায় তারা চলে এসেছেন। আমরা এই মুহূর্তে রয়েছি ট্যাংরায় অ্যাক্টিভ গ্রিনস নামে এই আবাসন এবং এইখানেই 9th ফ্লোরে সঞ্জয় বশিষ্ঠের ফ্ল্যাট রয়েছে এবং সিবিআইয়ের আধিকারিকরা সেখানে তল্লাশি অভিযান চালানোর পর এই ফ্ল্যাটেও তারা এসছেন এবং এইখানেও কিন্তু তল্লাশি অভিযান চালানো হচ্ছে। মূলত যেই সময় সঞ্জয় বশিষ্ঠ এমএসভিপি অর্থাৎ মেডিকেল সুপারিনটেন্ডেন্ট কাম ভাইস প্রিন্সিপাল ছিলেন আরজিকর মেডিকেল কলেজের, সেই সময় কিন্তু সন্দীপ ঘোষও সেখানকার অধ্যক্ষ ছিলেন এবং যাবতীয় যা অভিযোগ সন্দীপ ঘোষের বিরুদ্ধে আক্তার আলী এনেছেন এবং ছাত্ররাও এনেছে, সেই গোটা ঘটনাটাই কিন্তু এই সময়কালের মধ্যে, অর্থাৎ যখন সন্দীপ ঘোষ অধ্যক্ষ এবং সঞ্জয় বশিষ্ঠ তিনি এমএসভিপি, স্বাভাবিকভাবেই সঞ্জয় বশিষ্ঠের অজ্ঞাতে এই গোটা বিষয়টি হয়েছে এমনটা মনে করছেন না তদন্তকারী আধিকারিকরা। বেশ কয়েকটি প্রশ্ন কিন্তু ঘোরাফেরা করছে যে সঞ্জয় বশিষ্ঠ তিনি কি জানতেন সন্দীপ ঘোষের বিরুদ্ধে এই ধরনের যে এখনো অভিযোগ রয়েছে এবং সেই ঘটনাগুলি ঘটছে? যদি জেনে থাকেন তিনি কি কোথাও অভিযোগ জানিয়েছিলেন স্বাস্থ্য দপ্তর কিংবা অন্য কোথাও? যদি না জানিয়ে থাকেন কেন অভিযোগ জানালেন না? কারা কারা রয়েছে সন্দীপ ঘোষের এই গোটা নেটওয়ার্কের মধ্যে? এবং সবথেকে বড় প্রশ্ন হচ্ছে সন্দীপ ঘোষ কার মদতে বেপরোয়াভাবে এতদিন ধরে এই ধরনের বিষয়গুলি করছিল যে অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে? এখন সেই সব প্রশ্নের উত্তর সিবিআই খুঁজে বের করবে এমনটাই আশা করছেন প্রত্যেকে। এবং আজকে সকাল থেকে কার্যত বলা যায় ম্যারাথন জিজ্ঞাসাবাদ সঞ্জয় বশিষ্ঠকে। প্রথমে তার এন্টারির যে ফ্ল্যাট, অভিজাত আবাসনে সে ফ্ল্যাট ছিল, সেখানে গিয়ে তাকে এবং তার পরিবারের লোকেদের জিজ্ঞাসাবাদ এবং তল্লাশি চালান সিবিআইয়ের আধিকারিকরা এবং তারপর ট্যাংরায় এই মুহূর্তে এই অভিজাত আবাসনে চলে এসেছেন সিবিআইয়ের আধিকারিকরা এবং সেইখানেও তল্লাশি অভিযান চালানো হচ্ছে। এবং অন্যদিকে সকালেই আমরা দেখেছি আরজি করে যেখানে সঞ্জয় বশিষ্ঠ তার অফিস ছিল, এমএসভিপির অফিস, সেখানে গিয়েও তল্লাশি অভিযান চালিয়েছে। অর্থাৎ সিবিআইয়ের আধিকারিকরা তারা এই তল্লাশি অভিযান চালিয়ে একটা কিনারায় পৌঁছাতে চাইছেন যে সন্দীপ ঘোষের বিরুদ্ধে যে অভিযোগ তার সত্যতা কতটা এবং কারা কারা রয়েছে, এর নেপথ্যে আরও কেউ রয়েছে কিনা এবং কারা কারা বেনিফিশিয়ারি ছিল, সেই সমস্ত বিষয়গুলি জানার চেষ্টা করছেন সিবিআইয়ের আধিকারিকরা। অর্থাৎ এন্টালির পাশাপাশি এই মুহূর্তে ট্যাংরার বাড়িতেও সিবিআই আধিকারিকরা পৌঁছে গেছেন। আমি এখানেই আক্তারবাবুর কাছে আসবো। আক্তারবাবু, আপনি অভিযোগ করছিলেন এই প্রাক্তন ডেপুটি সুপার আপনি আক্তার আলী, যিনি অভিযোগ করছেন এই সঞ্জয় বশিষ্ঠের নামে। এই সঞ্জয় বশিষ্ঠ তিনি কিভাবে জড়িত ছিলেন এই যাবতীয় দুর্নীতির অভিযোগ আপনি বারে বারে সামনে আনছেন এই দুর্নীতির সঙ্গে? দেখুন, ডক্টর সঞ্জয় বশিষ্ঠ এমনিতে মানুষ ভালো, কিন্তু উনি ডক্টর সন্দীপ রায় সব জিনিসের সঙ্গে মানে তাল মিলিয়েছেন এবং ওনাকে সাপোর্ট করেছেন। আপনি যদি ক্রাইমকে সাপোর্ট করেন তার মানে আপনারও ইনভলভমেন্ট আছে, উনিও ইকুয়ালি সেটার জন্য রেসপন্সিবল। আমার অনেকবার এমন হয়েছে কি আমি রিফিউজ করেছি, কোনো জিনিসে অবজেকশন দিয়েছি, কিন্তু দুজন মিলে ফোর্সফুলি আমাকে সই করিয়েছে। মানে কারা কারা ফোর্স করেছেন? ডক্টর সঞ্জয় বশিষ্ঠ, ডক্টর সঞ্জয় বশিষ্ঠ এবং ডক্টর সন্দীপ ঘোষ। আমি অনেক জিনিসে অবজেকশন দিয়েছিলাম, আমি সই করছিলাম না, কিন্তু আমাকে ঘরে বসিয়ে চমকে ভয় দেখিয়ে আমি স্বাস্থ্য ভবনেও জানিয়েছিলাম, কিন্তু কোনো অ্যাকশন হয়নি। এই যে আপনাকে ধমকানো হতো, চমকানো হতো অভিযোগের সময়, সেটা কি 2023-এর মার্চ মাসে ধারাবাহিকভাবে আপনার অভিযোগ জমা 2022 থেকে 22 থেকেই ওদের ইনভলভমেন্টটা মানে অনেক দিন ধরে 2022 থেকেই এই কারাপশন চলছিল। আর ডক্টর সঞ্জয় বশিষ্ঠ ইয়েসম্যান ছিলেন। ইয়েসম্যান মানে যেটাই ডক্টর সন্দীপ ঘোষ বলছেন সেটাতে উনি হ্যাঁ করতেন, আর উনি সব পেপারেই ওনার সই করতেন। আপনি দেখবেন একটা মানে একটা অর্ডার থাকে, এবার অর্ডার থাকে প্রিন্সিপাল, এমএসভিপি, অ্যাকাউন্টস অফিসার, অ্যাসিস্ট্যান্ট সুপার, ডেপুটি সুপার,
তো কোথাও কোথাও আমি অবজেকশন দিতাম, সই করতাম না, কিন্তু উনি যেহেতু আমার হায়ার অথরিটি ছিলেন উনি ওগুলোকে অ্যালাউ করে দিতেন। এবার উনি ওনার সঙ্গে ইকুয়ালি রেসপন্সিবল এবং ইনভলভ, সেই জন্যে ওনার নামটা আসছে। আসবো আপনার কাছে আবারও। সিজিও কমপ্লেক্সে কলকাতা পুলিশের সিটের সদস্য হোমিসাইড শাখার কয়েকজন সদস্য, সিটের সদস্য হোমিসাইড শাখার কয়েকজন সদস্যর সঙ্গেও সিবিআই আধিকারিকরা তারা কথা বলতে চান। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি আবির দত্ত। আবির, কি ইনফরমেশন রয়েছে এই মুহূর্তে তোমার কাছে? দেখো, কিছুক্ষণ আগে আমরা দেখলাম যে এসি র্যাঙ্কের একজন আধিকারিক, ইন্সপেক্টর র্যাঙ্কের দুজন আধিকারিক সহ কলকাতা পুলিশের হোমিসাইড শাখার অন্তর্গত বেশ কিছু অফিসার যারা এসআইটির আন্ডারে ছিলেন বা এসআইটিতে ছিলেন, এই ঘটনার তদন্ত যখন শুরু করে কলকাতা পুলিশ, তাদের বেশ কয়েকজন সদস্য তারা ইতিমধ্যে এসে পৌঁছেছেন, প্রায় 8 জন এসে পৌঁছেছেন সিজিও কমপ্লেক্সে। সিবিআই দপ্তরে তারা এসেছেন, যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে সিবিআই আধিকারিকরা তাদের সঙ্গে আবারও কথা বলতে চান। এর আগে আমরা দেখলাম যে আরজিকর আউটপোস্টের যিনি ইনচার্জ রয়েছেন তিনি সহ দুজন এএসআই তারাও কিন্তু এসেছেন এবং তাদের সঙ্গেও কিন্তু দীর্ঘক্ষণ তাদেরকে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া চলছে, তাদের স্টেটমেন্ট রেকর্ড চলছে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। অন্যদিকে আমরা যেটা দেখলাম যে প্রাক্তন এমএসভিপি এবং ডিন অফ স্টুডেন্টস অ্যাফেয়ার্স তিনি এসেছিলেন, বুলবুল মুখোপাধ্যায়। তিনি আসার পর তিনি কিছুক্ষণ আগে বেরিয়ে যান। তাকে একাধিক প্রশ্ন করা হলে তিনি যেটা জানালেন যে ইনভেস্টিগেশন চলছে এবং ইনভেস্টিগেশন চলুক। সব মিলিয়ে এই যে সিজিও কমপ্লেক্সে সিবিআই এর যে দপ্তর, সেই দপ্তরে কিন্তু আজকে সকাল থেকেই দেখা যাচ্ছে যে অফিসাররা এসে গিয়েছেন। এই তদন্তের নেপথ্যে কি, এই ঘটনার নেপথ্যে কি আছে তা তদন্ত করে তারা বার করার চেষ্টা চালাচ্ছেন এবং সেই জন্যই ম্যারাথন জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া শুরু হয়েছে। একদমই আবির এবং আক্তারদা, আপনার কাছেও আসবো। এই যেভাবে আপনি অভিযোগ করছেন, যে অভিযোগ করছেন, অর্থাৎ সুপার, ডেপুটি সুপার, প্রিন্সিপাল, গোটাটা পুরো একটা চেন এবং এই চেনের মাধ্যমে পুরো এই দুর্নীতিটা হতো। প্রেসিডেন্সি জেলে হলো আরজিকর কাণ্ডে ধৃত সঞ্জয় রায়ের পলিগ্রাফ টেস্ট। প্রায় 4 ঘন্টা পর প্রেসিডেন্সি জেল থেকে বেরিয়ে গেলেন সিবিআই আধিকারিকরা। সেই মুহূর্তের ছবি আপনাদের সামনে রেখেছি। প্রেসিডেন্সি জেলেই রয়েছে আরজিকর কাণ্ডে ধৃত সঞ্জয় রায়। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অর্ণব মুখোপাধ্যায়। আরো বিস্তারিত তথ্য আমাদেরকে জানাবে অর্ণব। অর্ণব, আমরা দেখতে পাচ্ছি সেই মুহূর্তের ছবি 3:30টার সময় যখন সিবিআই আধিকারিকরা বেরিয়ে যান। দেখো, আরজিকর কাণ্ডে ধৃত সঞ্জয় রায় তিনি রয়েছেন এই প্রেসিডেন্সি জেলেতে এবং আদালতের অনুমতি সাপেক্ষে আজকে কিন্তু সিবিআইয়ের টিম এসেছিল 11:30টার সময় এবং তারা এই সঞ্জয় রায়ের পলিগ্রাফ টেস্ট আজকে করান। এবং যেরকমভাবে জানা যাচ্ছে সিবিআই সূত্রে যে আজকে ধৃত সঞ্জয় রায়ের পলিগ্রাফ টেস্ট ইতিমধ্যেই হয়েছে। 11:30টা থেকে তারা ঢুকেছিলেন। প্রথমে কিছু প্রসেস আছে, সেগুলো কমপ্লিট করার পরে প্রায় 12টা নাগাদ এই কাজ শুরু হয় এবং 3:30 পর্যন্ত, 3:30-এর একটু আগে তাদের এই কাজটা শেষ হয়েছে এবং 3:30 নাগাদ তারা এখান থেকে বেরিয়ে যান। এবং যেরকমভাবে জানা যাচ্ছে যে পলিগ্রাফ যে টিম রয়েছে তাতে স্বাভাবিকভাবে ফরেন্সিক মেডিসিন এবং সেই সঙ্গে সাইকিয়াট্রিস্ট তারা সবাই থাকছেন এবং একটি টিম যারা এসেছিল তারা সঞ্জয় রায়ের জন্য নির্দিষ্ট প্রশ্নাবলী তৈরি করে নিয়ে এসেছিল এবং তারই পরিপ্রেক্ষিতে এই পলিগ্রাফ টেস্টটা হয়েছে এদিন। ধন্যবাদ তোমাকে অর্ণব। আমি অর্থাৎ আপনার কাছে আসবো। সিবিআইয়ের তৎপরতা একদম আর্লি মর্নিং থেকে আপনি দেখছেন, কতটা সম্ভাবনা দেখতে? আশা করছি কি এটাতে এবার পজিটিভ কিছু রেজাল্ট পাবো। তার কারণ সিবিআই যেভাবে ইনভেস্টিগেশন করছে এটা আপনি বলতে পারেন কি একদম র্যাপিড অ্যাকশন হচ্ছে। তো এটা আমি চাই যাতে শাস্তি যারা আছে তারা, মানে যারা দোষী আছে তারা শাস্তি পাক। অবশ্যই প্রত্যেকে চাইছে যারা দোষী তারা শাস্তি পাক এবং সমস্ত কিছু সত্যটা সামনে আসুক সকলের। এই মুহূর্তের আলোচনা এখানেই শেষ করছি।